হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর কল্যাণীতে এসে আমি এখন যাচ্ছি হলো ব্যাংকের কাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছি ব্যাংকের কাজে। আমি যখন বাড়ি যাই তখন আমার বাবা মা ব্যাংকের কাজগুলো পেন্ডিং পড়ে থাকে, তো তখন আমি গিয়ে দেখে ওদের করে দিই, কারণ ওনারা ঠিকমতো করতে পারবে কি পারবে না। তো যখন যখন আমি যাই তখন এটা হলো আমাদের জেএনএম হসপিটাল। তো এটাকে বলে 500 বেড, মানে আগে নাকি 500টা বেড ছিল। এই হসপিটালটা কিন্তু অনেক বড় হসপিটাল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ইএসআই হসপিটাল। তো আমি টোটো করে যাচ্ছি সেন্ট্রাল পার্ক। প্রথমে আমি বটতলাতে যে আমাদের কল্যাণী এসবিআইটা ছিল সেটার কাজ হয়ে গেছে, ওখানে বাবার ব্যাংকের বইয়ের কাজটা করে তারপর ওখান থেকে টোটো ধরে আমি চলে যাচ্ছি সেন্ট্রাল পার্ক, যেখানে আমার মায়ের এসবিআই ব্যাংকের বই আছে। তো বইটাকে আপ টু ডেট করতে হবে, আর কিছু দরকারি কাগজ জমা দিতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এগুলো লাগবে ব্যাংকে, তো ওগুলো জমা দিতে যাচ্ছি। আর এটা হলো কল্যাণী শহর। আর কল্যাণী শহরে যারা এসেছে তারা জানে কল্যাণী শহর কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর শহর বলতে গেলে। এখান থেকে আমার ছোটোবেলা কেটেছে, বড় হওয়া, স্কুল, কলেজ সব কিছু কিন্তু আমার কল্যাণীতে। আর এই যে এটা হলো স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু অনেক বিকেলে সকালে বাচ্চারা, বড়রা ফুটবল, ক্রিকেট প্র্যাকটিস করে। সৌরভ গাঙ্গুলিও একবার এসেছিলেন এখানে। আর এই কল্যাণীতে কিন্তু সব কিছু একই জায়গায়, কল্যাণী থানা, এসডিও অফিস, কোর্ট সব পাশাপাশি। তো সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ আমি তো আর রোজ আসছি না কল্যাণী, অনেক দিন পর পর আসি। যখন এদিকে আসি দেখি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট, তারপর হলো সমস্ত কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ দিনকে দিন ডেভেলপ হচ্ছে কল্যাণী। তো কল্যাণী শহর হলো আমার প্রাণের শহর। তো কী বলবো, কল্যাণীতে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো কল্যাণী ব্যাংকের কাজকর্ম করার পর আমি বাড়িতে যাব। বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, টায়ার্ড ছিলাম বলে। তারপরে দেখলাম সন্ধ্যাবেলা উঠে আমার মা পিঠের প্রিপারেশান করছে। আমি যখন শীতকাল ছিল, এখন তো গরমকাল পড়ে গেছে। শীতের সময় মা যখন বাপের বাড়ি যায়নি তখন বাড়িতে পিঠে হয়েছিল, তখন আমি বলেছিলাম আমি বাড়ি গেলে আমাকে মা পিঠে করে খাওয়াবে। তখন মা বলেছিল ঠিক আছে। তো তখন আর যাওয়া হয়নি। তো এখন যখন গেছি তখন মা পিঠে বানিয়ে আমাকে খাইয়েছে, সাজের পিঠে। আমি বেশি পিঠে করতে বলিনি, কারণ মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তো মায়ের হাতে পিঠেতে দারুণ হয় খেতে। তো পিঠে মা বানাচ্ছে আর মায়ের সাথে কথা বলছি আর গরম গরম খাচ্ছিলাম। একে বলা হয় সাঁচের পিঠে, তোমরা সবাই জানো। আর সাঁচের পিঠে দুধের মধ্যে ভিজিয়ে করবে মা। আর মায়ের শরীরটা ভালো ছিল না, তার জন্য মা বেশি কিছু পিঠে করেনি। আমি বলেছি শরীর ভালো না, এক রকমের পিঠেই করো। তো মা গরম গরম করছিল আর আমি গরম গরম টপ টপ করে খাচ্ছিলাম। দারুণ হয়েছিল খেতে, কি বলবো। আর শীতকালে খেলে বেশি ভালো লাগে গরমের থেকে। তো এই যে দেখো সাঁচের পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর মা তৈরি করছে। আর মায়ের সাথে গল্প করতে করতে অনেক পিঠে টিঠে খেয়ে নিলাম, আর 2-4টে বাবাকেও দিয়ে আসলাম। বাবাও খাচ্ছিল। বাড়িতে এখন মা বাবা একাই থাকে, আর আমাদের বোন দিদি সবার তো বিয়ে হয়ে গেছে। দাদা গুজরাটে থাকে, টিটু বৌদি ওখানে থাকে, দুজনেই এখন বাড়িতে থাকে। তো যখন আমরা যাই তারা খুব খুশি হয়, আনন্দ পায়, কারণ বাড়িটা পুরো ফাঁকা থাকে, তাহলে সকল ভরা ভরা হয়ে যায়। তো মা পিঠে টিঠে করেছে। আর এই যে দেখো এটা হলো পরের দিন। তো পরের দিন আমি এই ফ্রিজে রেখে পিঠেটা খেয়েছি, দারুণ হয়েছিল। কারণ এই গরম গরমের থেকে কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর আমি আজকে বাড়ি চলে আসবো। তো বাড়ি চলে আসার আগে বাবা বললো যে আমার জন্য শুক্তো তৈরি করে দিয়ে যা। তাই ভাবলাম কলা, বেগুন, মিষ্টি আলু, আলু, পেঁপে, সজনে ডাঁটা আর সাথে উচ্ছে, এগুলো দিয়ে আমি আজকে শুক্তোটা রান্না করবো। আর এখন গরমকাল পড়তে চলেছে, আর এরকম শুক্তো কিন্তু শরীরের ও স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপযোগী। তো এখানে সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে, আলু, শিম, কাঁচকলা, সজনে ডাঁটা সমস্ত কিছু কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ একটু রাঁধুনি একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু কালো পাঁচফোড়ন আর হলো রাঁধুনিটাকে একটু কড়াইতে ভেজে নিচ্ছি। গ্যাসের আগুন কিন্তু একদম লো করে রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুক্তো রান্না করা হয়, একদম সেই রকমভাবেই রান্নাটা করব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা বড়ি কিন্তু আমি ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি কিন্তু ম্যান্ডেটারি, দিতেই হয়। তো বড়িটাকে ভালো করে এবার লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। শুক্তো রান্না করতে কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, তাতে কিন্তু টেস্ট ভালো হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সামান্য পরিমাণ লবণ। এই দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু একবারে ভাজবেন না। এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। সব সবজি যদি একসাথে ভাজা হয় তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বেগুন ভাজা হতে বেশি সময় লাগে না, পেঁপে ভাজতে বেশি সময় লাগে না। তাই কিন্তু ইন্ডিভিজুয়াল আমি কিন্তু একে একে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলা। এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁপেগুলো। আর এর মধ্যে শেষে আমি দিয়ে দেব রাঙা আলু। এই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এটা একটু ভেজে নিচ্ছি। এই সবজিগুলোকে যখন হালকা একটু ভেজে নেব তখন এর মধ্যে দিয়ে দেব আমি সজনে ডাঁটা, কারণ সজনে ডাঁটা ভাজতে বেশি সময় লাগে না, এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে। তো তার জন্য এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি একে একে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। তো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো সজনে ডাঁটা এখন আর দেবো না। সবজিগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব কেটে রাখা শিম। শিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর শেষে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, কারণ উচ্ছে আর শিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর সজনে ডাঁটাটা দিয়ে আবার একটু লাল লাল করে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলো এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন 2-4টে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা বাটা। আদাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দেবো। বেগুন বাদ দিয়ে বাকি সব সবজিগুলো আমি এই আদাটাকে ভালো করে যে ফ্রাই করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পোস্ত আর সাদা সর্ষে, বেশ অনেকটা বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। পোস্ত আর সর্ষে খুব বেশি কষানোর প্রয়োজন হয় না, তো একটু ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর রাঁধুনি, যে আমি আগেই ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, শুক্তোর মশলা কিন্তু একদম কষানো রেডি আমার কিন্তু। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ দুধ। সামান্য পরিমাণ হাফ কাপের মতো গরুর দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমুল দুধও গরম জলে গুলিয়েও দিতে পারেন, কিন্তু আমি সামান্য পরিমাণ হাফ কাপের মতো গরুর দুধ আগের থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একবারে নাড়াচাড়া করে নিলাম।
মশলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কষানো। এরপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর শেষে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। সবজিগুলো সেদ্ধ হতে লাগবে আর শেষে দিয়ে দিলাম বেগুন। আগেই কষানোর সময় বেগুন দিইনি, তাহলে বেগুনটা গলে যেত, খেতে ভালো লাগতো না। তাই জল দিয়ে বেগুনটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। আপনারা আপনাদের ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী শুক্তোতে জলটা দেবেন। শুক্তোতে খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, অল্প জল দিয়ে আমি এবার ভালো করে একটু ঢেকে দেব মিনিট 5 মতো। সামান্য একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা, পাঁচফোড়ন আর রাঁধুনি যে ভেজেছিলাম সেটা দিয়ে এবার 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর বন্ধুরা আমি ফিরে এলাম। আমার কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যখন ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু আর একটু টেনে যাবে। তো শেষে একটু আরও টেস্ট বাড়ানোর জন্য শুক্তোতে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো শুক্তো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম কিন্তু ভাতের সাথে সার্ভ করার পালা। শুক্তো রেডি, এবার নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এখন গরমকাল, এরকম বাড়িতে শুক্তো তৈরি করে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।